আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনাদের জন্য বেশ ভালো খাটাখাটুনি করে চমৎকার একটা সিরিজ শুরু করলাম। এই সিরিজটিতে আমরা কথা বলবো 2024 সালে যে জব এক্সামগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই এক্সামগুলোতে গণিত অংশে যে ম্যাথগুলো আসতেছে সেগুলো ধারাবাহিক সমাধান নিয়ে। তবে গণিতের ক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটি হচ্ছে যে অধ্যায়গুলোর ক্ষেত্রে আমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আছে সেগুলো আমি আপনাদের অধ্যায় ভিত্তিক সমাধান দেব। আরেকটি বিষয় হচ্ছে অন্যগুলোও অধ্যায় ভিত্তিক সমাধান দেব। সেক্ষেত্রে যদি অঙ্ক সংখ্যা কম হয়ে থাকে তাহলে একাধিক অধ্যায় পাশাপাশি রেখে মূলত সমাধান করব। আমি মনে করি, বিশ্বাস করি যে এই যে ক্লাসের যে ম্যাথগুলো এগুলো পরবর্তী পরীক্ষার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে দারুণ সহায়ক হবে। কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে বিগত সালের যে প্রশ্নপত্র, বিশেষ করে রিসেন্ট সময়ে যে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রগুলো, এটা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে এবং নতুন বৎসরের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে প্রায় রিপিটেড হয়। এটি হয়তো আপনারা অনেকেই হয়তো এই গবেষণার কাজে যুক্ত নন, এই কারণে ব্যাপারটা বুঝতে পারেন না। বাট আমরা যারা বই লেখার সাথে জড়িত আছি আমরা এই ব্যাপারটা বারবার দেখতে পারি যে রিসেন্ট সময়ের কোশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা এই সিরিজটি থেকে সর্বোচ্চ পরিমাণ সুবিধা গ্রহণ করব। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে সব ঠিক মানে শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা প্লিজ। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে সব ঠিকঠাক আছে কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন যে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ওকে, মাশাআল্লাহ, সবকিছু ক্লিয়ার, তাই না? তাহলে আমরা কথা বাড়াবো না, আমরা ধীরে ধীরে আজকের আলোচনায় প্রবেশ করব। আমি শুরুতেই বলেছি আজকের আলোচনায় আমরা মূলত কথা বলবো শতকরা নিয়ে। অর্থাৎ 2024 সালের 3 মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে, এই 3 মাসে আমরা এখন দেখব যে শতকরা অধ্যায়টি থেকে কি কি গণিত এসেছিল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের শতকরার এই প্রথম অঙ্কটা একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13/4 এর সমান জানতে চাওয়া হয়েছে। আমি অবশ্যই আপনাদের এই আলোচনার সাথে সাথে কিছু বেসিক নিয়ে কথা বলবো, কারণ আমরা শুধু আলোচনাই করব না, আমরা কিছু বেসিক নিয়ে কথা বলবো। যেমন পার্সেন্টেজ মানে আমরা এটা ভগ্নাংশের ভাষায় বলি 100 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোনো কিছু 100 ভাগ করে তার 1 ভাগ করলে সেটা হচ্ছে কি আমার শতকরা বোঝায়। যেমন আমি যদি 5% বুঝি তাহলে এটা হবে 5 এর 100 ভাগের 1 ভাগ, তার মানে কি 5/100। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই জিনিসটাকে ভাঙাতে বলছে। এখন কোন দিকে আপনি ভাঙাবেন এটা দেখেন, এখানে নিচে একটা ভগ্নাংশ দেওয়া আছে, তার মানে জাস্ট জেনারেলি আপনি ভাঙাবেন। তাহলে সেক্ষেত্রে দুটো কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেবেন। যেমন এখানে 13/4 একে আমরা প্রথমত যে কাজটা করব, একে ভাঙিয়ে নেব। 3×4 = 12 আর 3 কত 15, 4×4 1 কত 5। এভাবে ভাঙানোর পর আমরা এই যে পার্সেন্টেজ সমান কত আমাদের ভগ্নাংশ আসতে আছে 1/100, তাহলে এটা সমান আমরা লিখবো 1/100। এরপর আমরা যে কাজটা করব কাটাকাটি করব।
দেখেন কাটাকাটিতে আমাদের প্রথম কাজ হচ্ছে 5 দিয়ে কাটলে এখানে 11 আসবে, এখানে আসবে 20। তার মানে উপরে থাকতেছে 11, নিচে 4 20 কত 80। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে মূলত কি ক নাম্বার। আমি একটু বলে রাখি যে গতানুগতিক ক্লাসগুলোতে হয়তো আমি অঙ্কটা আপনাকে দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে আমি হয়তো সমাধানটা দিতে পারি। এই ক্ষেত্রে হয়তো অনেকে কমেন্ট করবেন, অনেকে অংশগ্রহণ করবেন, কথা সত্য। কিন্তু আমার কাছে মনে হয় যে এতে করে আমাদের লম্বা একটা সময় নষ্ট হবে। আমি সাধারণভাবে বেসিক সহ ধীরে ধীরে আলোচনা করতে থাকবো। আপনাদের উচিত হবে যদি কোথাও বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টে জানানো, আর পাশাপাশি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু দয়া করে ডান লিখে কমেন্ট করবেন। এখন শুরুতে একটু চর্চা করে নিন এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে কমেন্ট করুন, হারিয়া প্লিজ। আর যদি সম্ভব হয় এত চমৎকার একটি ক্লাস আপনারা প্রত্যেকের অবস্থান থেকে একটু শেয়ার করে দেবেন। দেখেন এখানে আমি মোট প্রায় 13-14টা অঙ্ক পেয়েছি, মানে এই 3 মাসে এই অঙ্কগুলো কিন্তু আমি অনেক পরিশ্রম করে খুঁজে খুঁজে এক করেছি। তার মানে কি আমি কিন্তু আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে একটু প্রত্যেকের অবস্থা থেকে একটু শেয়ার করুন যাতে আমি একটু উৎসাহিত হই এবং এই টাইপের সৃজনশীল ধারাবাহিক নিয়ে আপনাদের হেল্প করতে পারি, তাই না? ওকে, মাশাআল্লাহ। এবার চলুন আমরা একটু পরের ম্যাথটাতে যাই। আমাদের পরের ম্যাথটাতে কি বলা আছে দেখেন। এখানে 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে 5/4 কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হয়। আপনাদের চমৎকার একটা বেসিক শুরুতে একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। বেসিক হচ্ছে যে কোনো ভগ্নাংশকে, মনে রাখেন, যে কোনো ভগ্নাংশকে যদি 100 দ্বারা গুণ করেন তাহলে সেটা শতকরায় রূপান্তর হয়। কি হয় বলেন তো? শতকরায় রূপান্তর হয়, শতকরায় রূপান্তর হয়। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে যে কোনো ভগ্নাংশ বলতে আমি বোঝাচ্ছি সেটি আমার সাধারণ ভগ্নাংশ হতে পারে অথবা সেটি আমার দশমিক ভগ্নাংশ হতে পারে। সাধারণ ভগ্নাংশ হোক আর দশমিক ভগ্নাংশ হোক, সেক্ষেত্রে আমার তার সাথে যদি 100 গুণ করি তাহলে সেটা শতকরায় রূপান্তর হয়। আমরা এই বেসিকের আলোকে যদি এই প্রশ্নটা খেয়াল করে দেখি, এখানে 5/4 এটি হচ্ছে আমার একটি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। তার মানে এর সাথে 100 আমরা গুণ করব, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে। 100 যদি আমি গুণ করি তাহলে আমার যা দাঁড়াচ্ছে 5 20 100 4 5 80। তখন আমরা এই শতকরা সাইনটা ব্যবহার করব। কথাটা ক্লিয়ার? আর একটু আগেও কিন্তু আমরা দেখলাম যে এখান থেকে এটা যদি ভাঙায় তাহলে কত হয়, এত। দেখছেন শতকরাকে ভাঙালে যেহেতু এত হয়, তাই কিনা? তাহলে একই ভাবে যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলেও তাই হবে। এটা কাটাকাটি করলে এটাই চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে যে কোনো ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে সেখানে আমরা পার্সেন্টেজ ইউজ করব এবং সেটি শতকরায় রূপান্তর হবে। ক্লিয়ার? দেখুন এই টাইপের আরো একটা প্রশ্ন আসছে, একটা সাধারণ ভগ্নাংশ থেকে আসছে, অন্য আরেকটি আমাদের দশমিক ভগ্নাংশ থেকে আসছে। এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তাহলে জাস্ট আমরা সমাধান করব। সমাধানে দেখুন তো কি দাঁড়াচ্ছে, 0.4 একে শতকরায় রূপান্তর করতে হবে। তাহলে যদি আমরা শতকরায় রূপান্তর করি তাহলে আমরা 100 দ্বারা কি করব, গুণ করব। 100 দ্বারা যদি গুণ করি, এখানে একটা বেসিক আমরা ক্লিয়ার করি। বেসিকটা হচ্ছে আপনি যখন দশমিকের সাথে, দশমিক সংখ্যার সাথে 100 গুণ করবেন তখন এখানে ধরেন এখানে আমি 0.4 এর সাথে যদি 1 শূন্য যোগ মানে গুণ করতাম, একের পর যতগুলো শূন্য থাকবে আমার দশমিকটা তত করে ডানে যাবে, তাহলে আমার উত্তর হতো 4। সেক্ষেত্রে আমার এই দশমিকটা একটা শূন্যের কারণে 1 ঘর পড়ে যেত। 1 ঘর পড়ে যাওয়া মানে কি, সেটা 4 হয়ে যেত, তাই কিনা? এখন যদি আপনি মনে করেন এর সাথে যদি 100 গুণ করেন, তার মানে হচ্ছে দশমিকটা আপনার কে
এই জায়গা থেকে 2 গড় পড়ে যাবে। ধরেন 4 একটা আছে, আরেকটা গড় কিন্তু নেই, সেক্ষেত্রে শূন্য দিতে হবে। শূন্য দিলে বুঝতে পারবেন যে 2 গড় পরে দশমিক গেছে, তার মানে কি লাস্টে দশমিক থাকা না থাকা একই কথা। যদি একইভাবে আমাদের এই অঙ্কটা 3টা শূন্য দিয়ে আসতো, তাহলে আমরা কি করতাম? তাহলে সেম কাজটাই করতাম, সেম কাজটাই করতাম। প্রথমত হচ্ছে দেখেন এখানে দশমিক, দেখেন এখানে আছে এই জায়গায়, তার মানে আমাকে 4 লিখবো, এরপর 3 গড় পর্যন্ত যাবে, 1 গড় আছে, আরো দুটো শূন্য দিতে হবে, তার মানে এই পর্যায়ে চলে যেত। বিষয়টা আরো একটু শর্টকাটে আপনারা একটু কল্পনা করার চেষ্টা করুন। সেটা কিভাবে দেখেন, আপনি যেভাবে বুঝালাম এভাবেও হবে। আরেকটা শর্টকাট হচ্ছে দশমিক কয় গড় আছে? 1 গড়। তার মানে যে কটা দশমিক আছে, দশমিক পর যে কটা গড় আছে, ওই কটা শূন্য থাকলে দশমিক উঠে যায়। মানে যতটি যত গড় পর্যন্ত, যত গড় পর্যন্ত মানে দশমিকের পর যত, আমি ব্যাপারটা আরেকটু সুন্দর করে লিখে দিচ্ছি, বুঝেন যে দশমিকের পর যত ঘর পর্যন্ত মানে ডিজিট থাকবে, একের পর ততটি শূন্য লাগবে দশমিক তুলে দিতে। দশমিক একের পর ততগুলো শূন্য লাগবে, ততগুলো কি লাগবে? শূন্য লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, এই বেসিকটা যদি আপনার জানা থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। কিরকম? এখানে দশমিকের পর গড় কয়টা? একটা। শূন্য কয়টা? একটা, তার মানে দশমিক উঠে গেছে। ওকে, দশমিকের পর গড় কয়টা? একটা, তাহলে এর জন্য একটা শূন্য লাগবে, আরো একটা অতিরিক্ত শূন্য থাকলো সেটা পরে বসিয়ে দেন। দশমিকের পর গড় একটা, একটা শূন্য লাগবে, এটা বাদ দেন, আরো দুটো শূন্য থাকলো, এটা পরে বসিয়ে দেন। এভাবে খুব দ্রুত, খুব দ্রুত আপনি দশমিক তুলে ফেলতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গাটায় দশমিকের পর একটা গড় আছে, একটা শূন্য বাদ, আরেকটা শূন্য থাকলো, 4-এর পর ওই শূন্যটা বসিয়ে দেব। আর যেহেতু এটা শতকরায় 100 গুণ করছি, তার মানে এটা হবে আমার 40%। প্লিজ যদি বুঝতে পারেন অন্তত একটু কষ্ট করে ডান শব্দটা লিখে ফেলেন। খুব দ্রুত সবাই ডান লিখে কমেন্ট করুন। হারিয়ে খুব দ্রুত একটু ডান লিখে কমেন্ট করুন। আমি আবারও রিকোয়েস্ট করব, দেখুন এই যে 2024 সালের যত প্রশ্ন আছে এগুলো একত্রিত করে যে আমার কিন্তু প্রায় 3-4 ঘন্টার উপরে সময় হোমওয়ার্ক করতে হয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরেছি। এক্ষেত্রে আপনাদের কিন্তু দারুণ একটা হেল্প হচ্ছে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে একটু শেয়ার করে দেন, কারণ উপস্থিতির পরিমাণ খুবই কম, মারাত্মক রকমের কম। আপনারা একটু যার যার অবস্থান থেকে শেয়ার করে একটু উপস্থিতি বাড়ানোর চেষ্টা করেন। ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এবার আমরা ঠিক পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটাতে চলে যাব যে 3 কোন সংখ্যার 75%? এটা ডাক বিভাগে আসছিল। কথা বুঝতে, দেখেন অফিস সহায়ক পদে 3 কোন সংখ্যা। আপনাদের একটা ব্যাপার বলি যে আমাদের এই যে সংখ্যার যে কনসেপ্টটা, সংখ্যার যে কনসেপ্টটা, যদি অজানা সংখ্যা কোনো বাক্যে থাকে, অজানা সংখ্যাকে আমরা এক্স ধরি। আবার যদি ভগ্নাংশে থাকে তাহলে ভগ্নাংশে তাকে আমরা এক ধরি। আবার যদি শতকরায় থাকে তাকে আমরা 100% ধরি। কথা বুঝতে পারছেন কিনা? এই তিনটা জিনিস আপনাদের ভালো করে একটু মাথায় রাখা উচিত। আমি আবারও বলছি, যদি শতকরায় থাকে তাহলে আমরা ওই সম্পূর্ণ সংখ্যাটা, এই সংখ্যা বলতে সম্পূর্ণ সংখ্যা, এই সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছি? সম্পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছি। সেটা অজানা সংখ্যা হিসেবে এক্স ধরি, ভগ্নাংশে থাকলে একের মান বের করা মানেই সম্পূর্ণ সংখ্যাটা পাবো, শতকরার ক্ষেত্রে 100% মান বের করা মানেই
আমরা সম্পূর্ণ সংখ্যাটা পাবো। তবে আপনাদের মনে রাখা উচিত যে এই সম্পূর্ণ সংখ্যা দ্বারা অনেক কিছু বোঝাতে পারে। কি বোঝাতে পারে? মোট জনসংখ্যা বোঝাতে পারে, মোট জনসংখ্যা বোঝাতে পারে, ধরেন মোট বেতন বোঝাতে পারে, কথা বুঝতে পারছেন কিনা, মোট শিক্ষার্থী বোঝাতে পারে, এরকম অনেক কিছুকেই বোঝাতে পারে। তার মানে এই যে যখন কোনো অজানা মোট জনসংখ্যা, মোট বেতন এক্স, মোট শিক্ষার্থী বের করবেন, সেক্ষেত্রে অজানা ক্ষেত্রে আমরা এক্স ধরে সমীকরণের সমাধান করি। সাধারণত এটা আমরা সমীকরণে ব্যবহার করে থাকি। কথা বুঝতে পারছেন কিনা? আর ভগ্নাংশের ক্ষেত্রে তখন একের মান বের করলেই আমরা এটা পেয়ে যাই। শতকরার ক্ষেত্রে 100% এর মান বের করতে হয়। ক্লিয়ার? এটা খুবই শক্তিশালী একটা বেসিক। আপনারা যারা গণিত বেসিক থেকে শিখতে চান তাদের জন্য এটি দারুণ একটা উদাহরণ। আমি কথাটা বোঝাতে পারছি কিনা? এই ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার আসেন আমরা সমাধানটা একটু করি। এখানে কি বলছে? এক্স কোন সংখ্যার 75%? মানে এক্স এমন একটা সংখ্যা, আপনি চাইলে কিন্তু শতকরাতে যদি 100% দিয়ে কাজ না করেন, এখানে এক্স দিয়েও ধরতে পারেন। যেমন আমি যদি ধরে নেই যে ধরেন সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স, ওই যে যেটা আমি বলেছিলাম, যদি সংখ্যাকে ধরে নেন তাহলে সংখ্যাটা কি এক্স। তাহলে আমি যদি বলি যে এখানে এক্স এর 75% সমান সমান হচ্ছে 3, আপনি বের করতে পারবেন। এখানে এক্স এর 75% মানে উপরে 75, নিচে হচ্ছে আমার 100 সমান সমান 3। তাহলে আমার এখানে x সমান সমান 3, ভগ্নাংশ বামে থাকলে সমীকরণ ডানে গেলে উল্টে যায়। তার মানে কত? নিচে 75। তার মানে কি 3 25 75, 4 5 কে 100। তাহলে আমার x এর মানটা হচ্ছে 4। x এর মানটা কত? 4। আপনি কিন্তু এখানে এই সংখ্যাটা ধরেও সমাধান করতে পারেন। আরেকটা ব্যাপারে সমাধান করতে পারেন যে সংখ্যাটা চিন্তা না করে আপনি যে পার্সেন্টেজ ভঙ্গিতে চিন্তা করেন যে ওই সংখ্যাটার 75% যে কথা, আমার 3 একই কথা, এভাবেও আপনি চিন্তা করতে পারেন যে এদের 75% যে কথা, এই 75% সমান 10। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে এই যে 75% সমান 3, সেই ক্ষেত্রে আপনি এই শতকরা ভাষায় আপনি x সমান বলতে এই x সমান 1% সমান সমান 3/75। তাহলে ওই যে শতকরায় আমাকে কি করতে হবে? 100% নিতে হবে। তাহলে 3/75 ইনটু কত? আমার 100। ক্লিয়ার? তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে 25, এখানে কাটলে 4। তার মানে আমার এই 100% মানেই হচ্ছে কি? 100% মানেই হচ্ছে আমার সংখ্যাটা, যেটা উত্তর হচ্ছে কত? 4। খুবই সুন্দর। যদি বুঝতে পারেন প্লিজ একটু ডান লিখে দ্রুত একটু কমেন্টে জানান। আরে ডান লিখে একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। মাশাআল্লাহ। এবার আসুন আমরা পরের অঙ্কটা যাব। তাহলে এখানে দেখেন এই অঙ্কটা হচ্ছে কোন সংখ্যার, মানে সংখ্যাটা চাইছে, তার মানে 100% অথবা x এর মানটা চেয়েছে, রাইট? আর এটা কত শতাংশ, মানে ওই শতাংশটাকে যদি আপনি x% ধরেন, কথা বুঝতে পারছেন কিনা? এই পার্সেন্টেজের মানটা চাইছে, কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি ধরে নেই যে এখানে যদি কত শতাংশটাকে x% ধরে নেই, তাহলে আমার আসবে 12 এর x% সমান সমান হচ্ছে 18, রাইট? যদি সেটা আসে তাহলে আমরা দেখেন এখানে ধীরে ধীরে যারা দুর্বল আছেন তাদের জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে এখানে 12 ইন্টু x/100 সমান সমান কত? 18। এবার দেখেন এই 12 ওপাশে চলে যাবে, তাহলে আমি একটু লাইন বেশি লিখতেছি। এখানে গুণ অবস্থায় আছে x এর সাথে, তার মানে কি এখানে গিয়ে ভাগ হবে। আবার এখানে x এর সাথে এটা ভাগ অবস্থায় আছে, ওপাশে গিয়ে কি হবে? আমার গুণ হবে। ওপাশে গিয়ে কি হবে? গুণ হবে। খুবই সিম্পল। তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি, 6 দুগুণে 12, 3 6 18, এখানে হচ্ছে 50, তার মানে 3 50 হবে আমার কত? 150। তাহলে এখানে
মূলত উত্তর হচ্ছে কত আমার 150। কথাটা ক্লিয়ার? তাহলে যদি কত শতাংশ বলে, কত শতাংশ যদি বলে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, এটা 12-র 18। সরাসরি এটা করতে পারেন যদি শর্টকাট আপনি পছন্দ করেন। 12-র 18 ভগ্নাংশ হয়ে গেল, শতকরায় 100 দ্বারা গুণ করবেন, সরাসরি এটা পেয়ে। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। আমি কি বলছিলাম যে এখানে 12 কত শতাংশ 18, কথা বুঝতে পারছেন? 12-র কত শতাংশ 18, তাহলে 12-র কত শতাংশ 18, তাহলে এটা জাস্ট একটু শতকরায় ট্রান্সফার করে নেবেন, তাহলে আমাদের উত্তর চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। আপনি যদি শর্টকাটে করতে চান, চর্চা করতে করতে এমনিতেই এটা পেরে যাবেন। আমি আমার ম্যাথ টিউটর বইতে ধারাবাহিকভাবে অনেক অঙ্ক এই টাইপের যুক্ত করেছি। আসলে এই অঙ্কগুলো যারা ম্যাথ টিউটর বইটা সমাধান করেছেন তারা জানেন যে এগুলো খুবই সিম্পল অঙ্ক, আপনারা প্রত্যেকেই পাবেন। আর মজার ব্যাপার হচ্ছে আমি অধ্যায়টি সিকোয়েন্স অনুসারে সাজিয়েছি। মানে এখানে আমি এটা যেটা সবসময় পছন্দ করি যে ঠিক আছে অল্প কটা ম্যাথ আছে, এটা বিক্ষিপ্ত ভাবে না করি আমি সিকোয়েন্স ভিত্তিক করা আছে। দেখেন ইজি থেকে ধীরে 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 আপনি একটু হার্ড পর্যায়ে চলে যাচ্ছেন। আসলে এইভাবে সমাধান করলে কি আপনার পুরো মেমোরিতে একটা চমৎকার প্রতিচ্ছবি তৈরি হয়। এই প্রতিচ্ছবি আপনাকে পরবর্তীতে চিন্তার সক্ষমতা বাড়ায়। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এবার আসেন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি, 6 নম্বর প্রশ্নটা। তাহলে 6 নম্বর প্রশ্নটা খুব সহজেই পারবেন। এটা যদি একটু খেয়াল করে দেখেন যে 12-র 18, তাহলে এটা 5-এর 7, তাই না? তাহলে শতকরা যদি হিসাব করেন তাহলে 5-20-এ 100, 7 দুগুণে 14, তাহলে উত্তর কত হবে? 140। প্লিজ বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে যদি বুঝতে পারেন একটু দয়া করে ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে ডান লিখে একটু দ্রুত কমেন্ট করুন। ওকে, মাশাআল্লাহ। এবার আসুন আমরা ঠিক পরের প্রশ্নটা যাব, 7 নম্বর প্রশ্নটা। এখানে আমাকে জানতে চাওয়া হচ্ছে 5-এর 2-এর 25% কত? তাহলে 5-এর 2-এর 25%, তার মানে কি 25% মানে কি 125। জাস্ট এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দিয়ে কাটলে 5-5-25, এটা দিয়ে কাটলে 5-20-এ 100, এটা দিয়ে এটা কাটলে 10। তার মানে উপরে নাই মানে কি মিনিমাম আমার 1 আছে। কথাটা ক্লিয়ার? আমরা জানি যে যদি ভাগ করি তাহলে শূন্য যত থাকে উপরের সংখ্যাটার দশমিক তত গড় বামে থাকে, একের পর শূন্য যত থাকে উপরের সংখ্যার দশমিক ওই সংখ্যাটা তত গড় বামে যাবে। এখানে একের পর একটা শূন্য, তাহলে এই যে উপরে 1 লিখবো, শূন্য গটে একটা, তাহলে দশমিক 1 গড় বামে যাবে, তাহলে উত্তর কত হচ্ছে? এত। এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ডি নাম্বার হচ্ছে উত্তর। ক্লিয়ার? মাশাআল্লাহ। এবার আসুন আমরা এখানে একটু বলে রাখি, আপনারা যারা আছেন ইতিমধ্যে যারা ম্যাথ টিউটর বইটা ফলো করতেছেন তারা জানেন যে বাংলাদেশের অন্যতম এবং একমাত্র সিকোয়েন্স ভিত্তিক লেখা একটি বই, সেটি হচ্ছে ম্যাথ টিউটর। ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনি সম্পূর্ণ বইয়ের যে ভিডিও ক্লাসগুলো সেটা আপনি পাচ্ছেন। অর্থাৎ এই বইটা হাতে নেবেন, নেওয়ার পর আমাদের এখানে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, আপনি কিউআর কোডটা স্ক্যান করেও আপনি সেখানে যেতে পারেন, অথবা এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, সেটা মানে টাইপ করেও আপনি এই অ্যাড্রেসটাতে যেতে পারেন। দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে গণিত করা শুরু করবেন। প্রথম অধ্যায় থেকে সিরিয়ালি আমি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এভাবে ভিডিওগুলো ইউটিউবে সাজিয়ে দিয়েছি। কি করবেন, এখানে একটা অধ্যায় অঙ্ক করা শুরু করবেন। এখানে যথেষ্ট বেসিক আলোচনা করা আছে। যদি কোনো কারণে কোনো অঙ্ক বুঝতে না পারেন তাহলে ওই নিয়মটা ইউটিউব থেকে দেখে নেবেন। সবচেয়ে ভালো হয় যারা গণিতে দুর্বল আছেন তাদের জন্য আমি একটি সহজ সমাধান দিচ্ছি। সেটা হচ্ছে আপনি এই বইটা বের করার পর প্রথমে ইউটিউব চ্যানেল থেকে ওই অধ্যায়ের প্লে লিস্টটা বের করবেন। বের করার পর আগে প্রথমত আলোচনাটা ভিডিওতে দেখবেন,
দেখার পর এই বইয়ের সমাধান শুরু করবেন। দেখবেন পুরো বইটা পানির মতো সহজ লাগতেছে। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ম্যাথ ত্রিপুর থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কিন্তু কমন পড়ে। এবার আসুন আমরা একটু সামনের অঙ্কটাতে যাচ্ছি। এটা অনুপাতের শতকরার অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, করিমের আয় ব্যয় এর অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? অঙ্কটাতে বেশ চমৎকার একটা বেসিক আছে। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন তার মাসিক সঞ্চয়, খেয়াল করে দেখেন, আয় আয়ের আয়ের তো বুঝেন এখানে এর আছে, যার সাথে এর থাকে। আমরা যদি কখনো ভগ্নাংশ লিখি, এটা সবসময় মনে রাখবেন, যখন আমরা ভগ্নাংশ লিখি যে শব্দটার ক্ষেত্রে এর আছে সেটা নিচে চলে যায়, তার মানে কি আয় নিচে চলে যাবে। আর ওই পূর্বে যেটা থাকে এটা হচ্ছে লব, এটা হচ্ছে কি লব, তার মানে উপরে হবে আমার সঞ্চয়। কথাটা ক্লিয়ার? আমার চাইছে শতকরা কত ভাগ। শতকরা কনসেপ্টের মানেই হচ্ছে এটা কি একটা ভগ্নাংশ দাঁড়ালো, তাহলে ওই ভগ্নাংশের সাথে জাস্ট আমার কি করতে হবে, 100 গুণ করতে হবে। এখানে কয়টা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নাম্বার 1 হচ্ছে, যখনই একটার আরেকটার একটা শতকরা অংশ চাইবে তখন আপনার একটা ভগ্নাংশ দাঁড় করাতে হবে। এই ভগ্নাংশ দাঁড় করার নিয়মটা হচ্ছে দুটো দেখেন দুটো পয়েন্ট একসাথে থাকবে। এই যে দেখেন, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যেটার সাথে যেটা তুলনা করবে, এর যেটা থাকবে সেটা নিচে চলে যাবে, আর শুরুতে যেটা থাকবে এটা আমার উপরে চলে আসবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমার একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল, তারপর আমি 100 দ্বারা গুণ করে দেব। এখন দেখেন, আমি এখানে যদি এই অঙ্কটা বের করতে চাই, মানে শতকরা সঞ্চয় চেয়েছে তারা, এটা যদি বের করতে চাই তাহলে প্রথমত আমার সঞ্চয় বের করতে হবে। আমার এখানে কি সঞ্চয় জানা আছে? জানা নেই, কিন্তু আয় এবং ব্যয় আমার জানা আছে। তাহলে আমার সঞ্চয়টা কত দাঁড়াবে বলেন তো? আমার সঞ্চয় দাঁড়াবে মূলত 20 থেকে যদি 15 চলে যায় তাহলে কত? 5। তাহলে আলটিমেট আমার আয়টা কত? আয় হচ্ছে 20, এটা হচ্ছে আয়, আর এটা হচ্ছে আমার ব্যয়। তাহলে আমার নিচে লাগতেছে কি? আয়। তাহলে আয় হচ্ছে আমার কত? 20। তাহলে সঞ্চয় কত? 5। এবার শতকরা চেয়েছে, শতকরা মানে কি 100 দ্বারা গুণ। তাহলে এখানে দেখতেছি 4 5 20, তাহলে 4 25 আমার কত? 100। তাহলে শতকরা যেহেতু চাচ্ছে তার মানে হচ্ছে আমার 25%। ক্লিয়ার? খুবই চমৎকার এবং রোমান্টিক একটা অঙ্ক। বলে বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়া ডান লিখে একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ম্যাথ বইটি আমার দেখা বেস্ট বই, শুক্রিয়া। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। মাশাআল্লাহ। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটিতে কি বলা আছে ভালো করে খেয়াল করেন। প্রথমত হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% হচ্ছে ছাত্র। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত? আমাদের শতকরা হিসেবে আমরা বলেছিলাম যে মোট যে কনসেপ্টটা, এটি হচ্ছে মূলত শতকরার ভাষায় হচ্ছে 100%, রাইট? তো সেই ক্ষেত্রে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ছাত্রের যে পার্সেন্টেজটা সেটি হচ্ছে 40%। আবার তাহলে আলটিমেট আমার কিন্তু এখানে ছাত্রী দেওয়া নেই, কিন্তু আমি তো বলতে পারি টোটাল ছাত্রছাত্রী মিলে এই মোটের ভিতর আমার ছাত্র যেমন আছে, এই মোটের ভিতরে আমার ছাত্রী আছে। তাহলে দুটোর একটা গোমর ফাঁস করা মানে কি
ছাত্র যদি 40% হয় তাহলে ছাত্রী হবে আমার 60%। ক্লিয়ার? ওকে, এখন বলা হচ্ছে যে 40% যদি ছাত্র হয় তাহলে ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? আমার মোট শিক্ষার্থী কত? 100%। দেখেন, মোট শিক্ষার্থী 100%। আপনি যদি এভাবে চিন্তা করেন যে 100% সমান হচ্ছে 640। ক্লিয়ার? এটাও মোট, এটাও মোট। এখন আমার ছাত্রী বের করতে হবে, তাহলে 1% সমান সমান 640 বাই 100। আমার বের করতে হবে কত? 60%। তাহলে 60% সমান 640 বাই 100 ইন্টু 60, তাই কিনা? এবার যদি আমি কাটাকাটি করি, এটা এটা যদি কাটাকাটি করি, এটা এটা যদি কাটাকাটি করি, তাহলে তো আমার নর্মালি হয়ে যাচ্ছে 4 6 24 4, মানে গুণ করলাম 6 6 36 37 38। তার মানে হচ্ছে আমাদের 60% মানে হচ্ছে 384। আপনি চাইলে এভাবেও সমাধান করতে পারেন, আবার বিকল্প নিয়মেও সমাধান করতে পারেন। কিভাবে? সেটি হচ্ছে আপনি জাস্ট 640 আছে, আমার কি চাইছে? ছাত্রীর সংখ্যা চেয়েছে, তাহলে ছাত্রীর সংখ্যা 60%, তাহলে 100 উপরে 60, এটার মানটা বের করে ফেলেন, তাহলেও আমাদের 384 হবে। আপনি যে কোনো একটা ওয়েতে আপনি কি করতে পারেন? সমাধান করতে পারেন। আমি এটা শুরুতেই বলেছিলাম, যদি সংখ্যাটা ধরে নিই তাহলে এইভাবে করব, আর পার্সেন্টেজ ধরলে এটা এটা সমান এত, এইভাবে আমরা তুলনা করে সমাধান করতে পারি। প্লিজ যদি বুঝতে পারেন একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা। হারিয়ে মাশাআল্লাহ, গুড। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্ন দেখেন, 10 নম্বরে কি বলা আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষাতেই এই প্রশ্নটা আসে। সো একটু বোঝার চেষ্টা করেন। এখানে একটি বইয়ের মূল্য বলা আছে 24 টাকা, অর্থাৎ একটা বই যার প্রাইসটা হচ্ছে 24 টাকা, এই মূল্যটা বই তৈরির ব্যয়ের 80%। ধরেন একটা বই তৈরিতে আমাদের 100% খরচ হলো, কথা বুঝতে পারছেন কিনা? তো বইয়ের এই 80% যদি নেই, এই 80% হচ্ছে মূলত ওই 24 টাকা। অর্থাৎ আমরা যে বইটার মূল্য যেটা নির্ধারণ করছি 24 টাকা, 24 টাকা নির্ধারণ করলে আমরা পুরো খরচটা ধরতেছি না, আমরা ওই খরচের 80% ধরলে তাহলে হচ্ছে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি আরো কিন্তু 20% লস দিচ্ছেন, কারণ 100% হলে এটার মূল্য তো আরো বেশি হওয়ার কথা, 100% হলে মূল্য বেশি হওয়ার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে একটি বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়, বই তৈরি করতে 100% খরচ হয়েছে, তার 80% বলা হচ্ছে। অর্থাৎ এই যে মূল্যটা, এটা এই বইয়ের তৈরির 80%। তার মানে আলটিমেট বোঝাই যাচ্ছে যে বাকি 20% আমরা কি দিচ্ছি? ভর্তুকি দিচ্ছি। কি দিচ্ছি বলেন তো? ভর্তুকি দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভর্তুকিটা মূলত এই 20% সরকার ভর্তুকি দিয়ে থাকে, কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে সরকার প্রতি বইতে এরকম কয় টাকা ভর্তুকি দেয়? তাহলে আমরা এখানে 20% যেহেতু ভর্তুকি দেয়, এটা একটু বোঝেন। তাহলে আমরা 80% সমান যদি আমরা 24 টাকা পাই, তাহলে এই 20% এর মান বের করলে এই ভর্তুকিটা পেয়ে যাব। তাহলে 1% সমান সমান হচ্ছে 24/80। তাহলে আমরা 20% এর মান বের করব, তাহলে 24/80, এখানে কত? 20। তাহলে আমরা কাটাকাটি করলে 4 4 6 24। তার মানে বোঝা যাচ্ছে সরকার প্রতি বইতে মাত্র 6 টাকা ভর্তুকি দিচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে আপনাকে এখানে এই জিনিসটাকে বুঝতে পারাই হচ্ছে মূলত এই অঙ্কের বেসিক। যদি আপনি এটা বুঝতে পারেন,
প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু টান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে যদি বুঝতে পারেন একটু ডান লিখে খুব দ্রুত কমেন্ট করুন। হারিয়ে মাশাআল্লাহ। এবার আমরা একটু পরবর্তী অঙ্কে চলে যাব, 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? এটা খুবই সহজ অঙ্ক। আপনার যদি একটি আয়তক্ষেত্রের, একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কথা বুঝতে পারছেন, দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোই যদি মানে এটা বাড়তে পারে, এটা কমতে পারে, অথবা এটা কমতে পারে, এটা বাড়তে পারে, অথবা এটাও বাড়তে পারে, এটাও বাড়তে পারে, এই টাইপের অঙ্ক যদি হয় তাহলে আমরা একটা শর্টকাট ব্যবহার করব। আমরা একটা শর্টকাট ব্যবহার করব। এটা বহুল প্রচলিত, এই কারণে আমি আর এখানে অন্যভাবে পড়াচ্ছি না। কথা বুঝতে পারছেন কিনা? এই শর্টকাটটা আমরা ব্যবহার করব। একটা হবে এক্স আর একটা হবে ওয়াই। প্লাস দ্বারা যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস লিখবো, অথবা যদি হ্রাস পাই তাহলে আমরা কি করব, মাইনাস লিখবো। তাহলে এখানে একটা হচ্ছে কি 15% বৃদ্ধি পাচ্ছে, আর একটা 20%, দুটোই বৃদ্ধি, মানে দুটোই হচ্ছে কি বৃদ্ধি। তাহলে এটা দুটোই বৃদ্ধি লিখবো, আরেকটা হচ্ছে আমার 20%। তাহলে দুটোই বৃদ্ধি হলে দুটোই আমার পজিটিভ সংখ্যা, তাই না? তাহলে আমি নর্মালি কি করব, এখন কাটাকাটি করব। এখানে আমার আসবে 35, এখানে এটা এটা কাটলে 5, এটা কাটলে কত, 3, তাহলে 3, এখন টোটাল হচ্ছে আমার 38। টোটাল কত, 38। এটা বলছে তাহলে বৃদ্ধি পেল কত, তাহলে টোটাল 38%। তার মানে ডি নাম্বারটা উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটা আমরা, আমার মনে হয় যে উপস্থিতির প্রত্যেকেই পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসেন আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। 12 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখেন। 12 নম্বর অঙ্কে বলা আছে যে বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। আমরা এই অঙ্কগুলোর বেসিক কিন্তু প্রত্যেকেই জানি, তারপরও আমি একটু বলছি যে ধরুন আপনি কফি খান, আপনি কফি পান করেন, তাই না? এখন দেখা যাচ্ছে আপনি আপনার কফি বাবদ ধরেন সবসময় 100 টাকা বাজেট রাখেন। বাজেট কত, 100। এখন আপনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন যে আমাকে কফি দেন। এখন দোকানদার আপনার পরিচিত, দোকানদারকে আপনার পরিচিত, তো দোকানদার পরিচিত হওয়ায় তিনি ধরেন কি করলো, আপনাকে কফি দিয়ে দিল। প্রতি নিয়মিত যে কফি নেন 100 টাকার, ওই পরিমাণ কফি আপনাকে দিয়ে দিল। মানে কফির পরিমাণটা ধরেন আপনি গত সপ্তাহে 100 টাকা দিয়ে যতটুকু কফি কিনছিলেন ঠিক ওই পরিমাণ কফি আপনাকে দিল। দেওয়ার পর আপনি দোকানদারকে কি করলেন, 100 টাকা দিলেন। এখন দোকানদার বলল, মামা আপনি তো আরো 10 টাকা পাবেন, কারণ কফির দাম হচ্ছে এখন 90 টাকা। আপনি আরো 10 টাকা কি পাবেন, 10 টাকা আপনি ফেরত পাবেন। এখন আপনি কেমন মানুষ, আপনি মানুষ হচ্ছে আপনি 100 টাকাই খরচ করবেন, 100 টাকায় খরচ করবেন। আলটিমেট আপনি চাচ্ছেন না ওই 10 টাকা ফেরত নিতে চাচ্ছেন না। তখন আপনি দোকানদার মামাকে বললেন যে আমার 10 টাকার কফি বেশি দাও, যে 10 টাকার কফি কি বেশি দাও, আমি 10 টাকা পরিমাণ কফি বেশি খাবো। তার মানে কফি বেশি খাওয়া মানে কি, কফির ব্যবহারটা আপনি বৃদ্ধি করতেছেন, কফির ব্যবহারটা কি বৃদ্ধি করতেছেন। অর্থাৎ কয় টাকা বেশি বৃদ্ধি করলে, 10 টাকা, তাই কিনা?
তার মানে আপনি 90 টাকা যখন কিনতে গেলেন, এই 90 টাকায় গিয়ে আপনি বৃদ্ধি করলেন কত? 10 টাকা। এখন তারা বলছে এটা শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে, এই পার্সেন্টেজ দিয়ে এটি বোঝানো হচ্ছে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ঐকিকটা কি হবে? 1 টাকায় বৃদ্ধি পাবে, এখানে 90 এত টাকা। এখন এগুলো শতকরায়, যদি শতকরা না হতো তাহলে উত্তর জাস্ট 10 হতো, যে কত ব্যবহার বৃদ্ধি করলেন, 10 টাকা। কিন্তু যেহেতু শতকরায় চাইছে তাহলে ঐকিক করতে হবে। 90 টাকা আমি ব্যবহার বৃদ্ধি করলাম 10 টাকা, 1 টাকায় কত ব্যবহার বৃদ্ধি করব, আমি 100 টাকায় কত ব্যবহার বৃদ্ধি করব। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, এই শূন্য তো 100 কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99, আরো থাকবে 1, তার মানে কি 11 সমস্ত 9 এর 1%। তার মানে আমার গ নাম্বারটা উত্তর। এখন এই জিনিসটাই আপনি এইভাবে লম্বা দাগাদাগি করে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? খুব সিম্পল, আপনি দেখবেন যে দাম কমে গেছে, তাহলে আপনি যে জিনিসটা 100 টাকায় কিনতেন সেটার দাম 90 টাকা, সেটার দাম কি 90 টাকা, অর্থাৎ 100 থেকে 10 বাদ দিলে এবার তাহলে আপনার কত টাকা ফেরত পাওয়ার কথা? 10 টাকা। কিন্তু 10 টাকা ফেরত না নিয়ে কি করলেন? 90 টাকার সাথে সাথে আরো 10 টাকার কফি বেশি নিলেন, তার মানে 90 টাকার জায়গায় 10 টাকা আপনি কফি ব্যবহার বাড়ালেন। তাহলে এইভাবে যদি এটা শতকরায় চিন্তা করা হয় তাহলে এটা ব্যবহারটা কত বাড়বে? তার মানে কি 9 1%। খুবই শর্টকাট, জাস্ট সেকেন্ডে আপনি কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারেন খুব সহজেই। ঠিক আছে, ওকে। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা দেখব। 13 নম্বর প্রশ্নে সেম টাইপের। দেখেন, মজার ব্যাপার হচ্ছে আগের অঙ্কটাতে দাম কমে গিয়েছিল, আপনি কি করছেন? ব্যবহার বাড়াইছেন। এখন ধরেন ওই দোকানদার মামা যেহেতু আপনার পরিচিত, আপনার বাজেট কত? ওই বাজেট 100 টাকা। বাজেট কত? 100 টাকা। আপনি কি বলেন মামা তেল দেন, কি দেন? তেল দেন। ওকে, মামা তেল দিল, গত প্রতি মানে আগের দিন যত নিয়েছেন ওই পরিমাণ তেলই দিল। তেল দেওয়ার পর আপনি মামাকে কি করলেন? 100 টাকাই দিলেন। মামা বললো না, 100 টাকা তো হবে না, আগে যেটা 100 টাকা দিয়ে কিনছিলেন এটা এখন দাম বেড়ে হয়ে গেছে 125, মানে 25% বাড়ছে, মানে কি এখন ওটার দাম 125। তার মানে আপনার কাছে এবার চেয়ে বসতেছে মামা আরো 25 টাকা দিতে হবে। আপনি ওই নাসর বান্দা, দাম কমলে বাকিটা ফেরত আনবেন না, ওটা ব্যবহার বাড়ায় দেবেন। এবার যেহেতু দাম বেড়ে গেছে, পকেট থেকে আর বেশি টাকা খরচ করবেন না, আপনি নাসর বান্দা ওই 100 টাকাই খরচ করবেন। এবার মামাকে বললেন না, মামা তাহলে এক কাজ করেন, যেহেতু জিনিসটার দাম বেড়ে গেছে 25 টাকা শতকরায়, তাহলে 25 টাকায় যতটুকু আমি কম পাই এইটুকু আমাকে কম দেন, মানে আমি প্রয়োজনে তেলের ব্যবহারটাই হ্রাস করে দিলাম, তেলের ব্যবহারটাই আমি কি করে দিলাম? হ্রাস করে দিলাম। কারণ আমি অতিরিক্ত বাজেট দিতে পারবো না, আমার ফিক্সড ইনকাম, আমার যদি কখনো দাম কমে তখন একটু বেশি পরিমাণ খাই, আর দাম বাড়লে প্রয়োজনে খাবার কমিয়ে দিই, ব্যবহার কমিয়ে দিই। তার মানে আমি যখন 125 টাকা বিল আসলো, 125 টাকা আমি কি করতে পারবো না? বেয়ার করতে পারবো না, সেখান থেকে আমার ব্যবহারটা 25 টাকা কমাতে হবে। আমার বিল আসলে 125 টাকা, ব্যবহার কমাতে হবে আমার 25 টাকা। এই ব্যবহার কমানোটা যদি শতকরায় হয় তাহলে কি হবে? শতকরায় হলে এটা কি 5 25-এ 125, তাহলে এটা কত? আমার 20%। এটা কত? 20%। অনেকে এটা মুখস্থ উত্তর দিয়ে দিবেন, কথা বুঝতে পারছেন কিনা? মূল কথাটা হচ্ছে যদি ব্যবহার মানে মূল্য হ্রাস পায় তাহলে ব্যবহার বৃদ্ধি পাবে, কথা বুঝতে পারছেন কিনা? আর যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে ব্যবহার হ্রাস পাবে। মূল কথা হচ্ছে যখন বৃদ্ধি থাকবে তখন শর্টকাটটা আপনি এইভাবে নিতে পারেন। ধরেন এটা এক্স, পার্সেন্টেজটা এক্স হলে যদি বৃদ্ধি হয় তাহলে 100 প্লাস এক্স ইন্টু কত? 100। এটা হচ্ছে যদি আমার বৃদ্ধি হয়, যদি বৃদ্ধি হয় তখন ব্যবহারটা আমার হ্রাস করতে হবে। আর যদি আমার এটা হ্রাস পায় তাহলে 100 মাইনাস এক্স, 100 দ্বারা গুণ। এটা কখন? যদি আমার এটা হ্রাস পায়, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এটা ইউজ করব, একদম শর্টকাট ইউজ করলে হবে। যেমন এখন ব্যবহার বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এই সূত্রটাই কিন্তু আলটিমেট এখানে ব্যবহার করেছি। ক্লিয়ার? খুবই সিম্পল, খুবই ইন্টারেস্টিং।
আমার মনে হয় যে শতকরার ভিতরে এই নিয়মটা থেকে বারবার বারবার এগেইন এন্ড এগেইন মানে ম্যাথ রিপিট হতে থাকে। আপনি ইমাজিন করতে পারবেন না যে কি পরিমাণ ম্যাথ এই রুলসটা থেকে আসে। বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যদি বুঝতে পারেন একটু দয়া করে টান লিখে দ্রুত কমেন্ট করুন। যদি বুঝতে পারেন একটু দয়া করে টান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে আমরা এবার একটু 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্কটা আমার কাছে অনেক অসাধারণ একটা অঙ্ক মনে হয়েছে। কেন অসাধারণ? কারণ এই প্রথম ঐকিক নিয়মে শতকরার ব্যবহার। ঐকিকে আমরা শতকরা দেখতে পাচ্ছি। বেশ, এটা একটা অনেক চমৎকার একটা অঙ্ক। আমি সরাসরি একটু সমাধানে যাই, তাহলে বুঝতে পারবেন। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কতদিন বেশি সময় লাগবে? মানে 8 জন লোক যদি কাজটা করে, 8 জন লোকের এটা সময় লাগবে, 8 জন লোকের সময় লাগবে কয়দিন? 12 দিন, তাই কিনা? তাহলে এটা যদি একজন লোকে করে তাহলে সময় লাগবে 12 ইন্টু 8 দিন। এখন বলছে যে যদি 8 জন না করে 2 জন লোক কমিয়ে দেওয়া হয়, মানে 8 জনের জায়গায় যদি এখান থেকে যদি আমার 2 জন কমিয়ে দেওয়া হয়, আর আলটিমেট যদি 6 জন কাজটা করে, তাই কিনা? 6 জন কাজ করলে তাহলে সময় কত লাগবে? প্রথম ধাপে গুণ হলে পরের ধাপে কি হয়? ভাগ হয়। আপনারা যারা আমার ক্লাস করেছেন এগুলো শর্টকাটে সমাধান করতে পারবেন, তাই কিনা? এখন দেখেন, আমরা যদি এবার কাটাকাটি করি তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের 16 দিন সময় লাগবে কে 6 জনের কাজ করলে। কিন্তু প্রশ্নে এটা বলা হয়, প্রশ্ন বলতে শতকরা কতদিন বেশি লাগবে। দেখেন, সবসময় মনে রাখবেন এখানে শতকরা বেশি চাইছে, তাহলে শতকরা বেশি যদি চায় মানে শতকরার সাথে যে শব্দটা চাইবে ওটা আগে বের করতে হবে। তার মানে আমাকে আগে দিন কতদিন বেশি লাগছে এটা আগে বের করতে হবে। আমার এখানে শতকরা বেশি না, তাহলে উপরে যাবে ওই বেশি দিন আর নিচে যাবে আগের দিন। কথা বুঝতে পারছেন? আগে কতদিন লাগতো এটা যাবে, এর সাথে 100 গুণ করতে হবে। এটা সব সময়, যেমন আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে এখানে ক্রয় মূল্য দিই, মানে আগের মূল্যটা দিই। আবার বছরের শুরুর শেষে বৃদ্ধির ক্ষেত্রে বছরের শুরুর মূল্যটা দিই, মানে কি শুরুর জনসংখ্যাটা দেই, আগেরটা জনসংখ্যা দেই। তার মানে হচ্ছে শতকরা পার্সেন্টেজ বের করতে হলে এটার ভ্যালুটা আগের ভ্যালুটা দিতে হয় নিচে, তাই কিনা? এখন তাহলে আমার বেশি কত লাগতেছে? আগে লাগতো 12 দিন, এখন লাগতেছে 16 দিন। তাহলে বেশি দিন লাগতেছে 16 থেকে 12, তার মানে কত? 4 দিন বেশি লাগতেছে। তাহলে আমরা যদি এবার শতকরা প্যাটার্নে চিন্তা করি, সেটা হচ্ছে আমার আগে লাগতো 12 দিন, তাহলে এখন বেশি লাগতেছে 4 দিন, আর এটাকে শতকরায় করতে বলছে। তাহলে 3 4 12, 100 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে 33 সমস্ত 3 এর 1% অথবা 33 সমস্ত 3 উত্তর হয়। অপশনে যে চেহারাটা দেওয়া থাকবে আমরা সেটাই উত্তর করব। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এটা দেওয়া আছে অপশনে খ নাম্বার। এবার আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। আমি আবারও বলছি, এটা একটি অসাধারণ অঙ্ক। আমার মনে হয় যে নেক্সট ডে রিপিটও হতে পারে। আপনারা অঙ্কটা একটু ভালো করে নোট করে নেবেন, ঠিক আছে? খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আপনাদের আরেকটি বিষয় একটু বলে রাখি, আপনারা যারা মনে করেন যে আপনি গণিতে দুর্বল, অর্থাৎ গণিত ভীতি আপনার রয়েছে, তাদের জন্য আমাদের এই 0 থেকে জব বেসিক ম্যাথ এই কোর্সটিতে আমরা মূলত এই যে একটা অসাধারণ লেকচার বুক ইউজ করি। আমাদের এই অসাধারণ লেকচার বুকে অনেক অঙ্ক রয়েছে, কারণ এই লেকচার বুকে কোনো সমাধান নেই, শুধু অঙ্ক আর অঙ্ক। এই বইটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কোর্সে সমাধান করি এবং একই সাথে প্রত্যেকটা বিষয়ের বেসিক নিয়ে আমরা আলোচনা করি।
তো আপনি যদি একদম শূন্য থেকে গণিত শিখতে চান, তাহলে এই কোর্সটি হতে পারে আপনার সেরা সমাধান। মনে রাখবেন যে আমরা আসলেই ধারাবাহিকভাবে এই কোর্সগুলো লং কোর্সে রূপান্তর করেছি। লং কোর্স বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি বর্তমান বেসেও যদি ভর্তি হন, আলটিমেট আপনি পরের বেসটাতেও ক্লাস করতে পারবেন, অর্থাৎ আপনার সমস্যা সমাধান পর্যন্ত আমাদের সাথে আপনি যুক্ত থাকতে পারবেন। অর্থাৎ আমি মনে করি একজন বেকার শিক্ষার্থীর জন্য, অর্থাৎ যারা জব সিকার রয়েছেন, তাদের জন্য এটা একটি অসাধারণ মানে সুযোগ। তো আমার মনে হয় আপনি যদি গণিতে সত্যিকার অর্থেই দুর্বল থাকেন, তাহলে আপনি একজন অবশ্যই মানে হতাশায় না থেকে একজন মেন্টরের সাপোর্ট নেন। সেটি যে আমাকেই নিতে হবে ব্যাপারটা এমন না, আপনি যে কাউকে চুজ করতে পারেন। তবে অবশ্যই একজন মেন্টরের অধীনে থেকে আপনি এই সমস্যাটি চূড়ান্ত সমাধান করুন। তাহলে আজকের ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করছি না। আমাদের আজকে এই 14টি ম্যাথ নিয়ে ক্লাসটি সাজানো ছিল। আপনাদের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর এই ধরনের ক্লাস, অর্থাৎ এই যে আমি জব সলিউশন টাইপের যে ক্লাস দিচ্ছি, এই ক্লাসগুলো আসলে আপনারা আরো বেশি করতে চান কিনা, এই বিষয়টিও একটু দয়া করে কমেন্টে জানাবেন প্লিজ। মনে রাখবেন যে গণিত এবং ইংলিশ এই দুটোর ক্ষেত্রে আপনাকে ডেডিকেটেড ওয়েতে সময় দিতে হবে। আপনি যতভাবে চিন্তা করেন না কেন, বিভিন্ন পরীক্ষা সামনে আসলে গণিত ইংলিশের সমাধান যদি করতে চান, সেটি অবশ্যই একটি দুঃখজনক বিষয়। ঠিক আছে, তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে এই পর্যন্তই থাকছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।